আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও দুই সহযোগী গ্রেফতার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত, জানালো সেনাবাহিনী। মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার। হাসপাতালের কারা সেলে পৌঁছেছে মুক্তির আদেশ, ছাড়া পাবেন কাল। দিনভর বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে স্থগিত। ফ্যাসিবাদের দোসর আমলাদের না সরালে কঠোর আন্দোলনে যাবে জুলাই মঞ্চ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, হুঁশিয়ারি বিএনপির। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয়, বলছে এনসিপি। এবং গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। বিনিয়োগে আগ্রহ জাপানের, জানালেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে অভিযান চালিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার হাতির ঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরীফ নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা জানান, এই সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িতে থাকতেন 90-এর দশকের ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা অভিযানে গ্রেপ্তার হন পুরস্কার ঘোষিত শীর্ষ এই দুই সন্ত্রাসী। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুব্রত বাহিনী 90-এর দশকে ঢাকার অপরাধ জগতে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের এই বাহিনীর হাতে একাধিক হত্যাসহ অসংখ্য অপরাধ ঘটলেও থানায় মামলা দেওয়ার সাহস পেত না কেউ। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। বিএনপি জামাত জোট সরকার 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা ঘোষণা করে। তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। অপরাধ জগতের আরেক শুটার মোল্লা মাসুদ বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকা নিয়ন্ত্রণ করতেন। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে পা রাখেন। পুলিশের তথ্য মতে তার বিরুদ্ধে যেসব মামলা আছে তার মধ্যে সাবেক এমপি কামাল আহমেদ মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলন এবং খিলগাঁওয়ের তিলপাড়ার ট্রিপল মার্ডার অন্যতম। সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় মোল্লা মাসুদের নামও রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর
এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। পরে তা আপিল হিসেবে গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পরে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আজহারের আইনজীবী। অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির বলেন, সত্যের জয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। এই রায়ে ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে 3 পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ে বিচারপতিদের স্বাক্ষরের পর তা পাঠানো হয় ট্রাইব্যুনালে। এরপরই ওই আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। রায় বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার কারণে আটক রাখার প্রয়োজন না থাকলে আজহারকে অবিলম্বে কারা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। কাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে এটিএম আজহার মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সরকারের উচ্চ মহলে দাবি তুলে ধরার আশ্বাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এদিকে ফ্যাসিবাদের দোসর আমলা ও কর্মকর্তাদের বাদ না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। তদন্ত ছাড়াই অভিযুক্তকে চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে টানা ৪র্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। সকলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ভেতরে যখন তাদের এই কর্মসূচি চলছে, তখন সচিবালয়ের বাইরে বিক্ষোভ করছিল ছাত্র জনতার নতুন প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ। সচিবালয় থেকে আওয়ামী দোসর কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবিতে এই সমাবেশ করেন তারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে মঙ্গলবার সচিবালয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের প্রবেশ। এমনকি দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সংবাদকর্মীদেরও। পরিচয়পত্র দেখে কেবল কর্মকর্তা কর্মচারীদের ভেতরে যেতে দেয়া হয়। শুধু তাই নয়, এদিন সচিবালয় এবং আশপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা।
আমরা গাড়ি চেক আপ করে দিচ্ছি, আর বাহিরে কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকতে না দেয়ায় ভোগান্তিতে পড়েন প্রবেশ নিষিদ্ধের তথ্য না থাকা দেশি বিদেশি বহু সেবার প্রত্যাশী। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর কি স্বাক্ষর লাগবে, এই জন্য আসছিলাম, কিন্তু আমি জানি না, গ্রাম থেকে আসলাম আমি, কিন্তু আসার পর দেখি বন্ধ আছে। এমন পরিস্থিতিতে সরকারি দাবি দাওয়া পর্যালোচনা সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জরুরি বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। টানা 1.5 ঘণ্টা চলে রুদ্ধদ্বার বৈঠক। পরে ব্রিফিংয়ে কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষে কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে, কোথাও কোথাও সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোন কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। আমরা বলছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি, শুধু একটা কাজে ছাড় যাবেন, কর্মকর্তা কর্মচারীদের এমন সিদ্ধান্তে গত 4 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচির অবসান হলো। এর ফলে আবারও প্রশাসনের কাজে গতি ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে রোড ম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। গুলশানে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সম্মানিত সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। এ সময় মূল বক্তব্য পাঠ করেন খন্দকার মোশাররফ। শুরুতেই সরকারের প্রতি নিজেদের হতাশার কারণ তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনো চায় না। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি বিএনপির। আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন দলের আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চাই, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে। অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এই আলোচনায় বক্তারা দ্রুত নির্বাচন দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।
সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার সেনাবাহিনীর নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের শীর্ষ নেতারা ছাড়াও এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই গণহত্যার বিচার ও সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন অধ্যাপক দিলারা চৌধুরী। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব, যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই আমি এটার পক্ষে নয়। বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আলোচনায় উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ। এ সময় এনসিপি নেতারা বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার নেই সেনাবাহিনীর। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। রাজনৈতিক দলগুলোর উপস্থাপনা করে নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে, নানা ধরনের কথাবার্তা হতে পারে, কিন্তু ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করবার জন্য মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের নেতারা গরিবের সম্পদ লুট করে আর ভোটাররা ভোট বিক্রি করে দেয়। এজন্য যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আগে নিজেকে যোগ্য ভোটার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাংগঠনিক সফরের অংশ হিসেবে বিকেলে চট্টগ্রাম মহানগরীর চকবাজারে দলীয় পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আরও বলেন, নিজেরা সচেতন, সৎ ও যোগ্য ভোটার না হলে রাজনৈতিক দলের নেতারা 5 বছর জুলুম নির্যাতন করবে। এ সময় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। গভীর সমুদ্র বন্দরকে ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বন্দরের উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে জাপান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এই সফরে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন সহায়তা আশা করা হচ্ছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আপনারা জানেন, আজকে রাত 2টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের কর্মসূচি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এই সফরে $500 মিলিয়ন বাজেট সহায়তা এবং 1 লাখ জনশক্তি রপ্তানির বিষয়ে জাপানের সাথে আলোচনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ে, এইটা আশা করছি যে 250, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এটার জন্য তাদের সাথে কথা হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে $140 বিলিয়ন লাগবে জানিয়ে তিনি বলেন, এজন্য বিদেশি বিনিয়োগ আনতে চেষ্টা করছে সরকার। মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেট একটা সিটি হবে,
এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। আগামী 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 1 জুন বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অন্যতম প্রধান শরিয়া ভিত্তিক আল আরাফা ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে আল ওয়াদিয়া কারেন্ট প্লাস অ্যাকাউন্ট, মুদারাবা সেভিং প্লাস ডিপোজিট এবং মুদারাবা ইউথ সেভার অ্যাকাউন্ট নামে নতুন 3টি রিটেল ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে। এর উদ্বোধন করেন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ভুইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী ও কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সকল শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিষয়ক সেবা দিতে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চালু হয়েছে হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার। এর উদ্বোধন করেন ইনসাফ বারাকা হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আফজালুল করিম। বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসকে সামনে রেখে একটি মত বিনিময় সভারও আয়োজন করা হয়। ইনসাফ বারাকা হাসপাতালের কনসালট্যান্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌসি বেগম, ডাক্তার আরিফুর রহমান, হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন সহ আরও অনেকে। এবার থাকছে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন দলের হেড কোচ ফিল সিমন্স। পিএসএল খেলার অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে তিনি পাকিস্তান বধের ছক কষছেন। লাহোরে কাল বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে সিরিজের প্রথম টি-20 ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। আমিরাতের সাথে টি-20 সিরিজ পরাজয়ে মানসম্মান যেটুকু ধুলায় লুটিয়েছিল বাংলাদেশ, এবার পাকিস্তানের বিপক্ষে তা পুনরুদ্ধারের পালা। বুধবার রাতে তাই স্বাগতিকদের হারানো ছাড়া অন্য চিন্তা নেই লাল সবুজের দলের। প্রধান কোচ ফিল সিমন্সের আশাও সেটাই। টি-20তে পাকিস্তানকে হারানোর এটা সেরা সময় কিনা জানি না, তবে আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। যে কোনো সময় পাকিস্তান ভয়ঙ্কর দল, তবে আমরা সিরিজ জিততেই এসেছি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে বাইরে রেখে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। তবু তাদের শক্তি সম্পর্কে দলকে সচেতন করে দিলেন প্রধান কোচ। পাকিস্তান দলের সিনিয়ররা নেই ঠিকই, তবে তরুণরা তো আছে। প্রত্যেকে সুনাম অর্জন করতে চায়, কাউকে সহজভাবে নেওয়া যাবে না। সিনিয়ররা নেই তাতে কি, এই দলের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে। বাংলাদেশ দলের অনেকেরই পিসিএলে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাগতিকদের বধ করার ছক কষছে বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতা বিডি মাসল শো। বাংলাদেশ ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় 3 দিনের এই প্রতিযোগিতার 13টি ইভেন্ট দেশ এবং প্রবাসের 1,500 শরীর গঠনবিদ অংশ নেন। সেরা শরীর গঠনবিদ পান ওভারঅল চ্যাম্পিয়নের খেতাব এবং একটি 1500 সিসি গাড়ি। বডি বিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে ছিল বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বসুন্ধরা গ্রুপের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও 2 সহযোগী গ্রেফতার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত জানালো সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার। হাসপাতালের কারা সেলে পৌঁছেছে মুক্তির আদেশ, ছাড়া পাবেন কাল। দিনভর বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। ফ্যাসিবাদের দোসর আমলাদের না সরালে কঠোর আন্দোলনে যাবে জুলাই মঞ্চ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, হুঁশিয়ারি বিএনপির। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয় বলছে এনসিপি। এবং গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। বিনিয়োগে আগ্রহ জাপানের, জানালেন প্রেস সচিব। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।